ফেরারি মন পিওর সোল চ্যানেলের আজকের নিবেদন লেখক সুকান্ত দাসের লেখা তিলক ওরাংয়ের পুতুল। আজকের গল্প পাঠে অভিক, অন্যান্য চরিত্রে সৌরভ, অমিতাভ, মৌমিতা, অনুশ্রী, ইন্দ্রনীল, দেবদত্ত ও দিব্যেন্দু। গল্পের সূত্রধার আমি মৌমিতা। শব্দগ্রহণ ও আবহে মিহান প্রোডাকশন। পোস্টার ডিজাইনে বুবাই। শুনতে থাকুন লেখক সুকান্ত দাসের লেখা তিলক ওরাংয়ের পুতুল। দেখ দেখ সেই বাঁশিগুলো না? হ্যাঁ রে, তাই তো। কি সুন্দর লাল নীল পালক গোজা। আচ্ছা, একটা কিনলে কেমন হয়? এখন না, আগে পুরো মেলাটা ঘুরে আসি চ। ফেরার সময় না হয় কেনাকাটা করা যাবে। আমার কথায় সায় দেয় সায়ক। আমরা দুজনে মিলে হাঁটতে হাঁটতে ঢুকে যাই মেলাটার আরও গভীরের দিকে। হ্যাঁ, মেলা কল্যাণী সীমান্তের কাছে হরিণঘাটা নামের একটা মফস্বল শহরে আমরা ঘুরতে এসেছি আজ দিন দুয়েক হলো। সায়ক আর আমি ঋতম, আমরা দুজনেই থাকি চন্দননগরে। আমার বাড়ির আর 5টা বাড়ির পরেই থাকে সায়ক। সায়কের মা নেই, বাবার কাছেই মানুষ। আমার মা, বাবা, কাকা, কাকি আছে, আর আছে আমার ছোট্ট বোন মেধা। আমরা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছি। পরীক্ষা শেষ হবার পর যখন একটু বাইরে ঘুরতে যাবার জন্য বোনটা আনচান আনচান করছে, এমন সময় একদিন সায়ক আমাদের বাড়িতে এসে উপস্থিত। বেজার মুখে সায়ক বলল, ধুর, ভালো লাগে না। এই বড়রা সবসময় নিজেদের ইচ্ছেগুলো আমাদের উপর চাপিয়ে দেয় কেন বলতো? আমরা কি মানুষ নাকি রোবট? আমি বুঝলাম ভবা খেপেছে আজ। তাড়াতাড়ি বললাম, আয় বস, সিগারেট খাবি? আমাদের এই সদ্য গজে ওঠা পিঠের সাথে অদৃশ্য দুটো ডানার প্রথম ধাপ এই সিগারেট। কতদিন বিকেলে স্কুল থেকে ফেরার পথে দুজনে মিলে সরাইয়ের মাঠে বসে সিগারেট খেয়েছি। প্রথম প্রেমে পড়া, কিংবা স্কুল পরীক্ষায় কম নাম্বার পাওয়া, বা এই বয়সের অকারণে ভালো না লাগা, সব সময়গুলো আমাদের সঙ্গী ছিল এই সিগারেট। হ্যাঁ, তবে অবশ্যই লুকিয়ে খেতে হয়। আমার হিটলার বাবা জানতে পারলে আর রক্ষে থাকবে না। বেজার মুখটা সামান্য উজ্জ্বল করে সায়ক বলল, অতঃপর ছাদের চিলেকোঠার ঘরটার দরজাটা শক্ত করে লাগিয়ে দিয়ে দুজনে দুটোর গোল ফ্লেক ধরালাম। ধোয়ার কুণ্ডলিগুলো কালো হয়ে আসা ছাদের সিলিংয়ের দিকে উড়িয়ে দেওয়ার ফাঁকে একবার দেখে নিলাম সায়ককে। না, এবার মনে হচ্ছে মেঘে একটু কেটেছে। আমি বললাম, কেসটা কি বলতো? সায়ক আরেকবার ধোয়া ছেড়ে বলল, আরে, মাসির বাড়ির থেকে ফোন এসেছিল, মাসির মেয়ের বিয়ে। বাবাকে আর আমাকে যেতে বলেছে। বাবা তো দোকান নিয়ে সারাদিন পড়ে থাকে, তাই সে যেতে পারবে না। তাই আমাকে একাই যেতে হবে। এই হলো সায়কের দোষ। এত ছোট্ট ছোট্ট ব্যাপারে এত বেশি ভাব করে যে সব জানতা মনে হয়। আমি বললাম, তা বেশ তো, আমারও এখন কোনো কাজ নেই, দুজনে মিলে ঘুরে আসা যাক। আরে বাস, এটা তো ভেবে দেখিনি। চল তাহলে, ঘোরাও হবে আর মেলাও দেখা হবে। মেলা? হ্যাঁ, মেলা। আজ সেই মেলাতেই আমাদের আগমন। ঝুলন যাত্রা উপলক্ষে নদিয়া জেলার এই মফস্বল শহরে প্রতি বছর এই মেলা বসে। প্রায় 7 দিন ধরে টানা চলে মেলা। অনেক জায়গা থেকেই নানা ধরনের মানুষ আসে এই মেলাতে। বেশ ভিড়ও হয়। নানা ধরনের খাবারের দোকান থেকে শুরু করে মেয়েদের জিনিস, ঘরের জিনিস, সব কিছুই পাওয়া যায় একসাথে। আমরা ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম। ছোটদের নাগরদোলা, ময়ূরপঙ্খী, গোল গোল ঘোড়ার গাড়ি, আরও কত কি। একটা তেলে ভাজার দোকানের সামনে গিয়ে আমরা দুজন দাঁড়ালাম। গরম গরম আলুর চপ, বেগুনি আর সিঙ্গারা ভাজা হচ্ছে। এ সিঙ্গারা কিন্তু ঝাল ঝাল নয়, বরং মিষ্টি। সিঙ্গারার ভিতরে আলুর বদলে দেওয়া আছে মিষ্টির পুর। প্রথমে সিঙ্গারার ভেতরে কিছু মিষ্টি পুর দিয়ে ভেজে নেওয়া হয়,
তারপর আগে থেকে বানিয়ে রাখা চিনির রসে ডুবিয়ে দেওয়া হয়। ব্যাস, তারপর একটা কামড়ে সিঙ্গারা মুখের ভেতর আর রস বেয়ে বেয়ে বাইরে। দুজনে দুটো সিঙ্গারা নিয়ে খেতে খেতে মেলার অন্য প্রান্তের দিকে হেঁটে গেলাম। এদিকে মানুষের ঢল অনেক কম। একটা বড় তাঁবু টানানো রয়েছে, তাতে ম্যাজিক শো চলছে মানে এখন ঘড়িতে 6টা, 8টা থেকে প্রথম শো শুরু হবে। বাদিকে একটা ছোট্ট মতো দোকান বসেছে। দোকানের সামনেটা উঁচু করা বাক্স দিয়ে, তার পিছনে লোক দাঁড়ানোর মতো জায়গা। সামনে কয়েকটা বাচ্চা অপেক্ষা করছে যেন কোনো কিছুর জন্য। আমরাও দাঁড়িয়ে গেলাম অজানা কিছু দেখার জন্য। একটা হালকা স্বরে গান শুরু হলো। খালি গলায় কেউ যেন গান করছে, ছোটদের গান, রূপকথার গান। সাত সাগরের পারে রাজকুমারী ঘুমিয়ে আছে জাদু পালঙ্কের পরে। রাজকুমার সে জাহাজ চড়ে দিচ্ছে সেথায় পাড়ি। রাক্ষস আর খক্ষস সব অপেক্ষায় রাজার বাড়ি। বেশ সুর দিয়ে দিয়ে অদৃশ্য কেউ গান করছে। আমি শায়কের মুখের দিকে তাকালাম। সেও চোখের ইশারায় সায় দিল। আসলে এটা দোকান নয়, একটা মঞ্চ, পুতুল নাচের মঞ্চ। পুতুল নাচ আমি আগেও দেখেছি, কিন্তু এরকম ছোট্ট মঞ্চে নয়। বড় মঞ্চে বিভিন্ন আলোর রোশনাইয়ের সামনে সে এক দেখার মতো জিনিস। আমরা সামনে যেতেই এবার বেরিয়ে এলো একটা পুতুল। তার পরনে রাজকুমারীর মতোই উজ্জ্বল লাল আর হলুদ রঙের পোশাক। খুব ভালো করে লক্ষ্য করলে বোঝা যায় নানা রঙের কাপড় কেটে তা জুড়ে তারপর ছোট ছোট পুঁথি লাগিয়ে তৈরি কাপড়টা। একটা হাত মঞ্চের ওপর থেকে সুতোর সাহায্যে নিয়ন্ত্রণ করছে তাকে। রাজকুমারী মঞ্চে এসে কিছুক্ষণ এদিক ওদিক তাকালো। একটানা গানটা তখন থেমে গেছে। তার বদলে একটা বাঁশির সুর, বেশ মোহ লাগানো সুরটা। বুকের ভেতরটা যেন তোলপাড় করে ফেলে ভালো করে শুনলেই। পৃথিবীতে সুরের চেয়ে বড় মন্ত্র বোধহয় আর দ্বিতীয়টি নেই। সেই সুরের টানে আমরা পায়ে পায়ে গিয়ে পৌঁছলাম সামনে। রাজকুমারী ঘুমিয়ে পড়েছে। এবার রাজকুমার আসছে ঘোড়ায় চড়ে, সাথে চলেছে পথের বিবরণ। মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে। এখন কোনো একটা সুরযন্ত্র, বেশ লাগছিল দেখতে। কখন যে রাক্ষসের দলের সাথে যুদ্ধ শেষ করে রাজপুত্র রাজকন্যাকে মুক্ত করে নিয়েছে খেয়ালই করিনি। চমক ভাঙল হাততালির শব্দে। বাচ্চাগুলো একসাথে হাততালি দিয়ে উঠেছে। সামনে তাকিয়ে দেখি পুতুলগুলো কখন যেন অদৃশ্য হয়েছে বড় ডাই করা বাক্সটার ওপারে। এবার ওপার থেকে সামনে বেরিয়ে এসেছে একটা মানুষ। একটা মানুষ শব্দটা সত্যিই জোর দিয়ে বলার মতোই ছিল, কারণ এতক্ষণ ধরে দেখা পুতুল নাচের যে স্বরগুলো আমরা শুনেছি তা যে একটাই মানুষের তা বিশ্বাস করা অতটাও সহজ নয়। বিশেষ করে রাজকুমারীর স্বরটা যে একটা মেয়ের নয় তা মেনে নিতে বেগ পেতে হয়। আমার মতো যে শায়কও অবাক হয়েছিল তা বুঝতে পারলাম ওর কথায়। এই লোকটাই কি মেয়ের গলাটা করছিল সত্যি? আমি আস্তে আস্তে বললাম, তাই তো মনে হচ্ছে আমারও। আর কিছু বললাম না, কারণ লোকটা তখন একটা কাপড়ের মোটা টুপি নিয়ে আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। সেই টুপির মধ্যে কিছু খুচরো আর কয়েকটা 10 টাকার নোট। আমি ভালো করে দেখলাম লোকটাকে। পাতলা গড়ন, গায়ের রং কালোর দিকে, মাথার চুল পাতলা কিন্তু গুন্তিত অনেক, সরু পাতলা ঠোঁট, বোচা নাক, গালের বাঁ দিকে ছোট্ট একটা পুরনো দাগ, মুখের চামড়া কুঁচকে গেছে সামান্য। বয়স ওই 50-এর ঘরেই হবে। আমাদের সামনে টুপিটা তুলে ধরে মুখ বন্ধ করেই চেয়ে রইল। ওর চোখের ভাষায় বলে দিল ও চাইছে কিছু। আমি পকেট থেকে মানি ব্যাগ বের করে একটা 20 টাকার নোট দিলাম। শায়ক দিল 10 টাকা। এইবার হাসলো লোকটা। সামান্য একটা হাসি একটা মানুষের বাহ্যিকতাটুকু এক মুহূর্তের মধ্যে পরিবর্তন করে দিতে পারে। হাসিটা অকৃত্রিম। হাসতে হাসতেই লোকটা খুব সহবতের সাথে বলল,
ধন্যবাদ। তুমি মেয়ের গলাটা করছিলে? লোকটা সহজ হাসিটা হাসলো, তারপর যেন এ অতি সামান্য ব্যাপার, চাইলে আমিও করতে পারবো এমনভাবেই বলল। ওই আর কি, এ আর এমন কি ব্যাপার। লোকটার উপর কেমন যেন একটা আকর্ষণ লেগে রইল সারাদিন। বিয়ের আরও একদিন বাকি। মেয়ের বিয়ে মানে হাজারো কাজ, তাই আর বেরোনো গেল না একদিনও। ছেলের বাড়ি কলকাতার রাজারহাট এলাকায়। 2-3 দিন প্রায় বাড়িতেই থাকতে হলো আমাদের। বিয়ে মিটে গেলে পরের দিন বিকেলে সায়ককে বললাম, আজ বিকেলে একবার যাবি নাকি মেলার দিকে? ওই লোকটার সাথে আরেকবার দেখা করতে ইচ্ছে হচ্ছে। সায়ক বলল, সে তো আমারও আরেকবার ওর খেলা দেখার ইচ্ছে করছে, তাহলে আজই চ। দুজনে মিলে আবার পৌঁছলাম সেই মেলায়। সেই নির্দিষ্ট স্থানেই বসে আছে লোকটা। আজ অন্য একটা খেলা। কোনো এক জাদুকর এক রাজকুমারকে বন্দি করে রেখেছে ওই পাহাড়ের গুহায়, আর তাকে উদ্ধার করতে যাচ্ছে রাজকুমার। আজ আর দূর থেকে নয়, কাছ থেকেই দেখলাম, আর তাই আরো স্পষ্টভাবে সবটা দেখতে পেলাম। আশ্চর্য লাগলো পুতুলগুলোকে দেখে। এত জীবন্ত মনে হলো ওদের, যেন ঠোঁট নাড়িয়ে ওরা এক্ষুনি কিছু বলবে। ছোটবেলায় বইতে পড়া একটা গল্পের কথা মনে পড়ে গেল, কিন্তু গল্পটার নাম কিছুতেই মনে এলো না। ছোট ছোট মানুষের একটা দ্বীপে গিয়ে পৌঁছেছে এক নাবিক, তারপর তাকে নিয়ে একটা গোটা গল্প তৈরি হয়েছে। পরে সেই গল্প নিয়ে সিনেমাও হয়েছে বিস্তর। এই পুতুলগুলো যেন সেই দ্বীপেরই ছোট্ট মানুষ। রাজকুমারের ঘোড়াটাকে দেখ, যেন মনে হচ্ছে এক্ষুনি ডেকে উঠবে। তুই পারিসও বটে, ওগুলো তো পুতুল। সত্যি রিতম, তুই সেই ছোটই রয়ে গেলি। কথাটা গায়ে লাগলো, তাই আর কিছু বললাম না, কিন্তু মনে মনে অবাক ব্যাপারটা রয়েই গেল। খেলা শেষ হলো যথাসময়। লোকটি আগের দিনের মতোই টুপি হাতে টাকা নিতে নিতে আমাদের সামনে এসে থামল। আমি আজ 20 নয়, একটা 50 টাকার নোট তার টুপিতে দিতেই সে কৃতজ্ঞতা বশত শরীরটাকে পুরোপুরি ঝুঁকিয়ে জাপানি কায়দায় বাও করল। আর সাথে সাথেই আমার মনের কোণে একটা ঝলক খেলে গেল। পুতুলগুলো জাপানি, তাই অত জীবন্ত মনে হচ্ছে। জাপানি পুতুলের পৃথিবী জোড়া নাম ডাক আছে। লোকটা কোনো না কোনো দিন জাপানে গিয়েছিল হয়তো, সেখান থেকেই শিখেছে এই কায়দা। আমি তার দিকে তাকিয়ে বললাম, তোমার নাম কি? লোকটি আমার মুখের দিকে তাকিয়ে বলল, আমার নাম তিলক, তিলক ওরাং। তুমি জাপানে গেছো কখনো? এই কথাটার মধ্যে কি ছিল জানি না, তার মুখটা এক মুহূর্তের মধ্যে কেমন পাল্টে গেল। তারপর সেটা সামলে নিয়ে এসে বলল, একটু দাঁড়ান বাবু, আমি আসছি। আমরা দাঁড়িয়ে আছি। সায়ক উসখুস করতে করতে বলল, সন্ধে হয়ে আসছে, বাড়ি ফিরে গেলে ভালো হতো না? দাঁড়া একটু। লোকটা দাঁড়াতে ভুলে গেল তো। লোকটা দেখলাম দোকান গুটিয়ে ফেলেছে এর মধ্যেই। সমস্ত কিছু গুটিয়ে ডাই করা বাক্সটায় ভরে তালা দিল। তারপর একটা ঝোলা কাঁধে নিয়ে বেরিয়ে এলো আমাদের দিকে। আমরা 3 জন গিয়ে বসলাম একটা ফাঁকা জায়গায়। লোকটা কাঁধের ঝোলা নামিয়ে রেখেছে পাশে। আমার দিকে তাকিয়ে বলল, আপনি হঠাৎ জাপানের কথা বললেন কেন? আমি স্বাভাবিকভাবেই বললাম, তোমার বাও অর্থাৎ ধন্যবাদের কায়দাটা জাপানি, আর তোমার পুতুলগুলো তো সব জাপানি, তাই এটা বোঝার জন্য আলাদা করে কিছু লাগে নাকি? আপনি ঠিকই বলেছেন, কিন্তু আমি জাপানে যাইনি কখনোই, আর পুতুলগুলোও জাপানি নয়, আমার নিজের হাতেই তৈরি। তবে ধন্যবাদের কায়দাটা আমি শিখেছি জাপানেরই এক সাধুর কাছে। আমি অবাক হলাম। জাপানি সাধুর কথা তো কখনোই শুনিনি, এই প্রথমবার শুনলাম। আর নিজের হাতে অত সুন্দর পুতুল তৈরি করাও চারটিখানি ব্যাপার নয়। আমি বললাম, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি ছিল নেপালে। নেপাল থেকে আমি এখানে এসেছি সুন্দরবনের কাছে একটা গ্রামে, ওখানেই থাকি। প্রতি বছর মেলায় মেলায় ঘুরে বেড়াই।
বাড়িতে আমার বউ আর ছেলে মেয়ে আছে। তা এইভাবে ঘুরে বেড়াও কেন? বাড়িতেই তো থাকতে পারো। বাড়িতে মন বসে না বাবু, মনে হয় বেরিয়ে পড়ি। সেই এক সাধুর সাথে ছিলাম কয়েকদিন, তারপর থেকে আর বাড়ি ঘরে ভালো লাগে না। পথে পথেই ঘুরে বেড়াই, খেলা দেখাই, এই বেশ ভালো। কথা বলবার লোক পাই না, তাই আপনাদের সাথে দুটো কথা বলবো বলে বসলাম। আমার একটু খারাপ লাগলো, একটা লোক এত দূরে থাকে বাড়ির থেকে, সারাদিন কয়েকটা পুতুল নিয়ে খেলা দেখায়, অথচ একটা মনের কথা বলার লোক নেই। আমি বললাম, তা বেশ, আমরা তো আছি কয়েকদিন, আবার সময় পেলে আসবো। উঠি এখন, হ্যাঁ, রাত হয়ে আসছে। এই বলে তিলককে বিদায় জানিয়ে উঠে এলাম আমরা। তিলক বলল, যদি থাকি অবশ্যই দেখা হবে, যদি না থাকি তাহলে পরে দেখা হবে কোনো দিন। আবার সেই হাসি। চলে আসার সময় পিছন ঘুরে দেখলাম তিলক তাকিয়ে আছে আমাদের দিকেই। কেমন একটা অদ্ভুত অনুভূতি হলো বুকের মধ্যে, অজানা এক অনুভূতি। বিয়েবাড়ির আগের কাজের থেকে পরের কাজ আরো বেশি থাকে বোধহয়। সেই কাজ শেষ করে এক রাত্রে কলকাতায় গিয়ে বউ ভাতে যোগ দিয়ে আবার সেই রাত্রেই ফিরে পরদিন আর বেরোতে ইচ্ছে হলো না। একেবারে 3 দিন পর যখন তিলকের খোঁজে মেলায় গেলাম, দেখি সে নেই। তার দোকানের জায়গাটায় মাটি খুঁড়ে বাঁশ পোতার চিহ্ন থাকলেও সে নেই। শুধু পাশে পড়ে আছে ডাই করে রাখা একটা বাক্স, যার মধ্যে ছিল তার খেলা দেখানোর সরঞ্জাম। অতিরিক্ত কৌতূহলী হয়ে সেটায় হাত দিতে যেতেই সায়ক কাঁধ খামচে ধরল। এই কি করছিস? বাক্সটা ফেলে গেল কেন তিলক? ওর বাক্স ও বুঝবে, আমাদের কি? ছাড়, চল, বলল সায়ক। মনের মধ্যে তিলকের সাথে দেখা না হবার একটা আফসোস আর বাক্সটা ফেলে যাবার রহস্য, এই দুই নিয়েই বাড়ি ফিরে এলাম। আমি একদম নিশ্চিতভাবে দেখেছি বাক্সের গায়ে তালা লাগানো ছিল। ব্যাপারটা পুরোপুরি ভুলেই যেতাম যদি না সেদিন সেই এলাকায় পুলিশ আসতো। কানা ঘুষে যা শোনা গেল তাতে যে সত্যিটা প্রকাশ পেল তা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। মেলা কালই শেষ হয়ে গেছে। মেলা কর্তৃপক্ষ মাঠ পরিষ্কার করার জন্য কিছু লোক লাগিয়েছিল। তারাই প্রথম দেখতে পায় তিলকের বাক্সটা তালাবদ্ধ অবস্থায় পড়ে রয়েছে গাছতলায়। টাকা কড়ি বা অন্য দামি কিছু পাবার আশা করে ওরা তালাটা ভাঙে, আর তারপরেই চিৎকার করে 2 হাত সরে যায় বাক্সটার ভিতরে দেখেই বাক্সের ভেতরে 2টো পচা গলা বাচ্চা ছেলে মেয়ের লাশ। পুলিশ আমাদের বাড়িতে, মানে সায়কের মাসির বাড়িতেও এসেছিল। মেলাতেই কেউ আমাদের দুজনকে তিলকের সাথে কথা বলতে দেখেছিল, তাই ওরা জিজ্ঞাসাবাদের জন্য আমাদের জেরা করে। আমি আর সায়ক সব সত্যি কথাই বলি। অকাট্য প্রমাণ হাতে না থাকায় ওরা আর বেশি কিছু না বলেই চলে যায়। যাবার সময় বলে, যদি তিলকের কোনো খোঁজ পাই তাহলে যেন আমি ওদের অবশ্যই জানাই। জানানো তো দূরে থাক, আমি আর কখনোই চাইব না তিলকের সাথে দেখা হোক। লোকটাকে ভালো ভেবেছিলাম একা একা এত দূরে থাকে, মায়া হয়েছিল ওর উপর। সে যে একজন খুনি তা কে জানতো? না, সত্যিই মানুষের মুখ দেখে মানুষ চেনার কোনো উপায় আজকাল আর জীবিত নেই। একরাশ মন খারাপ আর এক বুক বিষণ্ণতা নিয়েই বাড়ি ফিরলাম। আমরা পরদিনই চলে আসি হরিণঘাটা ছেড়ে। তারপর কেটে গেছে 4টে বছর। সায়ক আর আমি তখন সদ্য কলেজ শেষ করে চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছি। এ মন্দার বাজারে চাকরি পাওয়া যে অত সোজা নয় তা আমাদের অজানা ছিল না, কিন্তু কলেজ শেষ করে আবার পড়াশোনা চালিয়ে যাবার মতো পরিস্থিতি বা অর্থের বাহুল্য কোনোদিনই ছিল না আমাদের কারুরই। আজ এখানে চাকরির দরখাস্ত জমা দিই, তো কাল অন্য জায়গায় 2-3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে মিনিট 5 দেখে আসি সদ্য গজিয়ে ওঠা ঝা চকচকে ব্যক্তিগত কোম্পানির অফিসগুলো।
প্রায় টানা 3 মাস ঘুরে বেড়ানোর পর একটা কথা মাথায় একেবারে গেঁথে গেল, অধিকাংশ ব্যক্তিগত কোম্পানির কাজকর্ম আর তাদের নিচে কাজ করা সদ্য পাশ করা বেকার যুবকদের কাজ সোজা পথে নয়। একদিনের একটা ঘটনা বলি। কলকাতার বিখ্যাত জায়গা সেক্টর 5-এ একটা চাকরির জন্য আবেদন করেছি। টানা 2 ঘন্টা বাইরে বসে থাকার পর প্রথমে সায়কের ডাক এলো। আমি বাইরে বসে দেখছি আমাদের মতোই কম করে আরো 40টা ছেলে দাঁড়িয়ে অথবা বসে আছে। সায়ক ফিরে আসতেই আমার ডাক পড়ল, আসবো স্যার? ইয়েস। আমি এগিয়ে গিয়ে ফাইলটা হাতে দিলাম, যার মধ্যে আমার সদ্য পাশ করা কাগজপত্র আর বাকি তথ্যের কাগজ। তিনি সেগুলো খুলেও দেখলেন না। আমায় বললেন, বাড়ি কোথায়? আমি বলতেই বললেন, ঠিক আছে, এখানে একটা মেস ভাড়া নিয়ে নাও। ইংরেজি কেমন বলতে পারো? আমার ইংরেজি আর হিন্দি দুই সমান, তবে ওই কাজ চালানোর মতো। আমি বললাম, চালিয়ে নিতে পারবো স্যার। ওকে, তাহলে ভেবে নাও কাজ পাকা। মাসে আপাতত 6,000 করে পাবে। বাকিটুকু যত তাড়াতাড়ি শিখতে পারবে ততই ভালো। আমি তো খুশিতে আত্মহারা কাগজপত্র নিয়ে বাইরে চলে এলাম। সায়ককে জড়িয়ে ধরে বললাম, ভাই ভাই কাজ পাকা। সায়ক কিন্তু হাসলো না, বলল, কাজটা কি জানিস? না। সায়ক আমায় পুরো কাজটা খুলে বলল। আমাদের কাজ হবে সারাদিন বিভিন্ন ফোন নাম্বারে ফোন করে তাদের লোন ও অন্যান্য কয়েকটা সুবিধা দেবার জন্য প্রলোভন দেওয়া। সেই প্রলোভনে তারা পা দিলে তাদের থেকে কাগজপত্র তৈরির জন্য কিছু টাকা নেওয়া। সেই টাকাটা কোম্পানি আত্মসাৎ করবে, আর তার বিনিময়ে আমরা পাবো মাসে মাহিনা আর কিছু উপরে। একবার তাকালাম অফিসটার দিকে। কাঁচের লাগানো জানলার ওপারে স্যুট বুট টাই পরা কিছু পুরুষ আর অর্ধ পোশাক পরিহিত কিছু লাস্যময়ী নারী চোখে পড়ল। ভাবটা এমন যেন কত গুরুত্বপূর্ণ কাজ করছে, অথচ লোক ঠেকানো ব্যবসা। মনে বিতৃষ্ণা ভরে গেল। মানুষ কত নীচ, কত বিবেকহীন হতে পারে। এতদিন ধরে কলকাতা শহরের প্রতি যে কতটা ভালোবাসার হৃদ্যতা ছিল, তা এক মুহূর্তে মন থেকে মিলিয়ে গেল। ছি, এই নাকি মানুষের পৃথিবী? মনে পড়ে গেল কয়েক মাস আগে শুনেছিলাম পাশের পাড়ায় একজনের টাকা চিটিংবাজি হয়েছে এইভাবেই। আজ বুঝলাম তার কারণ। সেদিন বিষণ্ণ মনে রাত্রে বাড়ি ফিরেছিলাম। এই নাকি দুনিয়া, এই নাকি মানুষের মন? যদি কোনো এক ম্যাজিকে রাতারাতি দুনিয়ার সব মানুষ ভালো হয়ে যেত, যদি। ভারাক্রান্ত মনে সামান্য কিছু খেয়েই শুয়ে পড়লাম। টাকাই কি সব পৃথিবীতে? সামান্য কিছু টাকা? অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিলাম, না, আর চাকরি নয়, ব্যবসা করব। কিন্তু ব্যবসা হলো সাবান জল গুলে ফু দিয়ে বাবল এড়ানোর মতো। সামনেই আছে অথচ ধরা দেয়। তার উপর গরিবের ছেলে, অত পুঁজিও নেই। সায়কের সাথে এই নিয়ে অনেক কথা হলো। শেষ পর্যন্ত ঠিক হলো আপাতত কলকাতা থেকে বিভিন্ন জিনিস পাইকারি দরে কিনে কৃষ্ণনগর ও কাছাকাছি এলাকায় অল্প লাভে বিক্রি করব। একটু পুঁজি জমে গেলে একটা দোকানের কথা ভাবব। এ কথায় সায়কও রাজি হলো। প্রথমে ধূপকাঠি দিয়ে শুরু হলো ব্যবসাটা। কলকাতা থেকে পাইকারি দরে খুঁজে খুঁজে অল্প দামে ধূপকাঠি কিনে আনি রবিবার। তারপর সারা সপ্তাহ ঘুরে ঘুরে দোকানে তা বিক্রি করি। প্রথম ব্যবসা, তাও আবার পুঁজি কম। প্রথম সপ্তাহে বাকি পড়ল মোট 3,000 টাকা, হাতে রইল 4। মোট 6,000 টাকা নিয়ে শুরু করেছিলাম ব্যবসা। কিন্তু মাস দুয়েক কাটতেই লাভের মুখ দেখা শুরু করলাম। বাকি বাদ দিলেও প্রায় 10,000 টাকার মাল তুলেও হাতে রইল আরও 5। এবার ধূপকাঠির সাথে ফিনাইল, সাবান ও তেল কিনবো ঠিক করলাম। সায়ক আর আমি মিলেই এখন করছি ব্যবসাটা। ইচ্ছা আছে আরেকটু বড় হলে আরেকজন কাউকে মাল পৌঁছে দেবার জন্য রাখবো। ঠিক মাস 6 মাথায় যখন প্রায় 10,000-এর বেশি পুঁজি আছে, তখন ঠিক করলাম সুন্দরবন যাও। মধুর চাহিদা মানুষের শীতকালে বেশি হলেও সারা বছরই টুকটাক চলে।
চেনা একজনের কাছে শুনলাম সুন্দরবন থেকে টাটকা মধু এনে শিশিতে ভরে বিক্রি করতে পারলে অনেক লাভ। ভাবলাম একবার দেখাই যাক না, কিন্তু এবার সায়ককে সাথে নিয়ে যাওয়া সম্ভব নয়, তাহলে এদিকের কাজকর্মগুলো দেখায় অনেক সমস্যা হবে। তাছাড়া কদিন লাগবে তাতেও তো ঠিক নেই কিছুই। তাই সায়কের সাথে কথা বলে কয়েকদিনের কাজ বুঝিয়ে দিয়ে বেরিয়ে পড়লাম সুন্দরবনের উদ্দেশ্যে। একা একা বেরিয়ে পড়ার মধ্যে যে একটা আলাদাই মজা আছে তা তারা কখনোই বুঝবে না যারা মানুষ বেষ্টনী নিয়ে থাকতে ভালোবাসে। শিয়ালদা থেকে ট্রেন ধরে চেপে বসলাম যখন, তখন দুপুর 3টে। রাস্তার দুপাশে কংক্রিটের পাহাড় সরিয়ে সবুজ গাছের বাহুল্য চোখে পড়তে পড়তে লাগলো পাক্কা 30 মিনিট। সেই সবুজের মাঝে বসে যেন অনেক দিন বাদে একটা নিঃশ্বাস নিলাম। কলকাতার শহর, শহর আর কলকাতা, এই করে করে জীবনের স্বাদ কারকগুলো যেন ধীরে ধীরে ভোঁতা হয়ে যাচ্ছিল। এবার তা আবার সুন্দরভাবে গড়ে উঠতে লাগলো। শেষ যখন চোখ খোলা ছিল দেখেছি দুদিকে চাষের জমি, তাতে ফুটে রয়েছে সোনালি রঙের ধান। ক্যানিং পৌঁছে ট্রেন থেকে নেমে হাঁটা পথ ধরলাম। স্টেশন থেকে একটু দূরেই বটুয়াখালী নামক একটা স্থানে আমায় যেতে হবে। সেখানেই একজনের ঠিকানা আছে আমার কাছে, তাকে বললেই সে সব কিছু দেখিয়ে নেবে। আমি মনে মনে স্থির করেই রেখেছি বেশ কিছুটা মধু একবারে সাথে নিয়েই ফিরব। কাজ হলো না, মানে মধু পাওয়া গেল না। লোকটির নাম মদন। সে বললে, আর 2 দিন আগেই পাড়া সব মধু পাঠানো হয়ে গেছে শহরে। আবার মধু নিতে হলে অপেক্ষা করতে হবে 2 দিন। আমি রাজি হলাম অপেক্ষা করতে। মদনের বাড়িতেই থাকার ব্যবস্থা হলো। ঠিক হলো আজ বিকেলে সে আমায় নিয়ে যাবে বনে, কিভাবে মধু পাড়া হয় সব দেখাবে। আমি মনে মনে ভাবলাম, এই সূত্রে যদি বাঘও দেখা যায় মন্দ হয় না। দুপুরে খাওয়া দাওয়া সেরে মদনের বাড়ির পাশেই বসে আছি পুকুর পাড়ে। এমন সময় একটা লোক এসে দাঁড়ালো আমার পাশে। আমি প্রথমে না তাকালেও এক সময় কি মনে হতে পাশে তাকিয়ে দেখি, এ কি, এ যে তিলক। তিলককে আমার খুব মনে ছিল, তার কারণ সেই হরিণঘাটার খুনের ঘটনা। তার শরীর আগের থেকে আরও ভেঙেছে, চোখের তলায় কালো গাঢ় পোচ, মাথার চুল অল্প কমেছে আর পেকেছেও, কিন্তু হাসিটা আগের মতোই আছে। আমি বললাম, তুমি তুমি এখানে? আমার বাড়ি তো এখানেই বাবু। তোমার সাথে আবার দেখা হবে ভাবিনি, আর সেবার তুমি হঠাৎ করে উদাও হয়ে গেলে যে। আমার সময় শেষ হয়ে আসছিল থাকার। এক জায়গায় তো বেশি দিন থাকা যায় না। আমার একটু খটকা লাগলো। বললাম, থাকা যায় না কেন? সে অনেক ব্যাপার বাবু, আপনি বুঝবেন না। তিলক বলল। আমার এবার রাগ হলো। আমি এখন আর ছোট্ট নই, এখন আমি ব্যবসা করি, মাস গেলে কম করে 7,000 টাকা লাভ করি। আমি বুঝবো না এমন কিছু আছে নাকি? আমি বললাম, খুন করে পালিয়ে এলে তিলক, বাক্সের মধ্যে মৃতদেহ রাখলে কেউ বুঝবে না ভেবেছিলে? তিলকের চোখটা মুহূর্তে জ্বলে উঠল, তারপর আবার নিভে গেল। আমি আবার বললাম, তোমায় আমি ভালো মানুষ ভেবেছিলাম তিলক, তোমার জন্য খারাপও লেগেছিল, কিন্তু তুমি কিনা শেষে 2টো বাচ্চা ছেলে মেয়েকে খুন করলে। ছি তিলক, তোমায় আমি এমন ভাবিনি। কি ক্ষতি করেছিল ওরা তোমার? আমার একগাদা প্রশ্নের সামনে তিলক যেন খড়কুটোর মতো নুড়ে গেল। তার মুখে আর কথা জোগালো না, সে মাথা নিচু করেই দাঁড়িয়ে রইল। আমার রাগটা আরও বেড়ে গেল। আমরা মানুষেরা বোধহয় সবাইকে খুব বেশি আপন ভাবি না, অথচ মাঝে মাঝে কিছু মানুষকে অল্প সময়েই অনেক বেশি আপন ভেবে ফেলি, আর তাদের উপর রাগ, মান, অভিমানও হয় বেশি। আবার বললাম, জবাব নেই তো কোনো তোমার কাছে? তুমি একটা খুনি তিলক, তুমি একটা খুনি। আর দাঁড়ালাম না,
বড় বড় পা ফেলে চলে এলাম মদনের ঘরে। শেষ মুহূর্তে তাকিয়ে দেখলাম তিলক দাঁড়িয়ে আছে আমার দিকে তাকিয়ে। সে চোখে অনুশোচনা নেই, আছে কষ্ট, একরাশ অজানা কষ্ট। বটুয়াখালী ছেড়ে আসা পরদিন আর হয়ে উঠল না। খুব বৃষ্টি চলল পরদিন সারা দিন ধরে। আমিও আটকা পড়ে গেলাম। মদন খাতির করলো খুব, পুকুরের টাটকা মাছ আর হরিণের মাংস খাওয়ালো। খুব করে খেয়ে সারা দুপুর ঘুমোলাম। এর মধ্যেই একবার সায়ককে ফোন করলাম। ওদিকের ব্যবসাপত্র কিভাবে চলছে তার খোঁজ নিয়ে নিলাম কিছুটা। তারপর বললাম তিলকের কথা। সায়ক শুনেই বলে উঠল, সেই খুনি লোকটা? দেখ ভাই, আমার লোকটাকে ঠিক সুবিধার মনে হয়নি। তুই আর বেশি ঘাঁটাস না ওকে। জানি না আরো কত খুন করেছে। না না, ওর সাথে কথা বলারও ইচ্ছে নেই আমার। সত্যিই লোকটাকে ভালো ভেবেছিলাম, তাই একটু খারাপ লেগেছে। কালকের মধ্যে সব কাজ মিটিয়ে ফিরে আয় তাহলে। আর কথা শোনা গেল না। একটু পরেই মেসেজ এলো সায়কের। মদনের নাম্বারটা ও চেয়ে পাঠিয়েছে। কিছু না ভেবেই পাঠিয়ে দিলাম। সন্ধ্যের দিকে বৃষ্টিটা কমে এসেছে। মদন এসে বলল, বাবু, বৃষ্টি একটু ধরেছে, কাল পূর্ণিমা, একবার গিয়ে ঝিলের পাড় থেকে ঘুরে আসুন। দেখবেন ভাগ্যে থাকলে হরিণও চোখে পড়তে পারে। আমি হাতের একটা কাজ সেরেই যাচ্ছি, আপনি এগোন। কথাটা খারাপ বলেনি মদন। কাহাতক আর এই ঘরের ভিতর বসে কাটানো যায়? হ্যাঁ, তার চেয়ে বরং বাইরে ঘুরে আসাই ভালো। গ্রামের দিকে সন্ধে নামা মানেই প্রায় রাতের সামিল। আকাশে চাঁদ জ্বলজ্বল করছে, কাল পূর্ণিমা। আমি বাড়ি থেকে বেরিয়ে ইট বসানো মাটির রাস্তায় হাঁটতে লাগলাম। এখানকার বাড়িগুলো বেশিরভাগই মাটির অথবা বেড়ার। মাথায় টিনের ছাদ। সেই টিনের ছাদে পূর্ণিমার আলো করে বিচ্ছুরিত হচ্ছে আলো। আকাশের কালো দেয়াল ভেদ করে ফুটো ফুটো কয়েকটা তারা উঠেছে এদিক ওদিক। আমি হাঁটতে হাঁটতে ঝিলের ধারে পৌঁছলাম। অনেক বড় আর লম্বা এই ঝিলটা। জলের বুকে শ্যাওলার দাম জমে স্থির হয়ে আছে। চাঁদের আলোয় ঝিলের জল রূপোর মতো চকচক করছে। ওপারে কয়েকটা বাড়ি ঘর দেখা যাচ্ছে এখান থেকেই। এপারে একটু দূরে মানুষের বাস। একটা বড় ন্যাড়া মাঠের ওপর দিয়ে হেঁটে যাচ্ছি, এমন সময় বাদিকে পায়ের শব্দ। আমি তাকাতেই দেখি একটা লোক আমার দিকে হেঁটে আসছে। আলো থাকলেও তার মুখটা ভালোভাবে বোঝা যায় না। তার হাঁটার ধরন দেখে মনেও হলো না সে আমার চেনা। আমি প্রথমে একটু ভয় পেলাম। এই অজানা জায়গায় একা একা এভাবে আসাটা ঠিক হয়নি। চোর কিংবা ছিনতাইবাজও হতে পারে। আর কিছু না থাক, সাথে কিছু টাকার ফোনটা তো আছে। আমি তাও একটু সাহসে ভর করে বললাম, কে? লোকটা ততক্ষণে কাছে এসে পড়েছে। এবার তার দিক থেকে উত্তর ভেসে এলো, বাবু, আমি তিলক। তিলককে এ সময় আমি এখানে আশা করিনি। আমি একটু বিরক্তই হলাম। এত সুন্দর একটা পরিবেশ, তার মতো একটা মানুষকে আমি আমার সঙ্গ দেবার জন্য একেবারেই উপযুক্ত মনে করতে পারলাম না। বিরক্তির সাথেই বললাম, তুমি এখানে কেন? আপনার কাছেই যাচ্ছিলাম, দেখি আপনি এদিকে আসছেন, তাই চলে এলাম। বলো, কি বলার আছে? আমি বাবু খুনি নই। আমি দেখো তিলক, আমি এখন তোমার সাথে এই বিষয়ে কথা বলতে চাইছি না। তিলক একটু থামলো, তারপর বলল, সত্যি বলছি বাবু, আমি খুনি নই। আপনি সেদিন আমার খেলা দেখে তারিফ করেছিলেন, টাকাও দিয়েছিলেন। আপনি ভালো মানুষ বাবু। আপনি আমায় খুনি ভেবে যাবেন সারা জীবন, সেটা আমার ভালো লাগবে না। একবার শুনুন আমার কথাটা, তারপর আমি চলে যাব। এখান থেকে আর কোনো দিন আসবো না। এবার আমার বিরক্তিটা একটু কমল। দুনিয়াতে ভালোবাসা বোধ হয় খুব শক্ত খুঁটি। দমকা হাওয়ায় টলমল হলেও নড়ে না, পড়েও না, ঠিক দাঁড়িয়ে থাকে আবার শক্ত হবে বলে। আমি ন্যাড়া মাঠের অল্প ঘাসের ওপর বসে পড়লাম। তিলকও বসলো আমার পাশে। কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে কি যেন দেখল। আমিও তাকালাম আকাশের দিকে। গোল চাঁদটা
যেন একটা গোটা সাদা আগুনের বলের মতো জ্বলছে। কাল পূর্ণিমা। তিলক বলতে শুরু করলো, প্রায় বছরখানেক আগের কথা। শিউলির সাথে বিয়ে হয়েছে বছর 5 হয়েছে। এই 5 বছরে আমাদের সম্পর্ক গভীর থেকে অনেক গভীর হয়ে উঠেছে। আমি হরবোলার কাজ করতাম, গ্রামে গঞ্জে মঞ্চে উঠে নানান জায়গায় খেলা দেখাতাম। পাখির ডাক, বাঘের ডাক, হরিণের ডাক, এমন কোনো ডাক নেই যা আমি পারতাম না। খাতির ছিল খুব, তবে পসার ছিল কমই। তবু একটা ভালো লাগা ছিল এই কাজের মধ্যে। তেমনই একবার এক গ্রামে খেলা দেখিয়ে তাঁবুর মধ্যে বসে আছি, এমন সময় 2 মেয়ে এসে ঢুকলো। একজন সোজা এসে আমায় জিজ্ঞাসা করলো, আপনি যে হাতির ডাক শোনালেন সেটা আর একবার শোনাতে পারবেন? আমি একটু অপ্রস্তুত হয়ে পড়লাম, তবুও বললাম, হ্যাঁ শোনাতে পারি। মেয়ে দুটি অপেক্ষা করতে লাগলো। আমি একটু গলা খাঁকড়িয়ে তাদের শোনালাম সে ডাক। আমি শুনছিলাম তার কথা। এবার বললাম, তিলক, আমায় শোনাতে পারো সে ডাক? তিলকের মুখ উজ্জ্বল হলো। সে মুখের দুপাশে হাত রাখল। তারপর আমি অবাক হয়ে শুনলাম একটা হাতি ডাকছে, যেন আমি এসে পড়েছি একটা গভীর বনের মধ্যে, আর আমার পাশেই এসে বসেছে একটা হাতি। সে ডেকে চলেছে একটানা একটা সুরে। আমার বুকের ভেতরটা কেমন করে উঠল। আমি বললাম, থাক তিলক, হয়েছে, এবার বলো। তিলক আবার বলতে শুরু করলো, আসলে হাতির ডাক শুনতে চেয়েছিল অন্য মেয়েটি। লজ্জায় অধোবদন হয়েছিল সে, কিন্তু যখনই ডাক শুনল অবাক হয়ে চেয়ে রইল আমার দিকে। আমিও দেখছিলাম তাকে, ডাগর 2 চোখ, যৌবনে ভরন্ত শরীর। সেই আমার এখনের বউ শিউলি। সেদিন থেকেই প্রেম শুরু। তারপর আমার ফেরার দিন সে এসে পড়ল আমার কাছে। দুজনেই পালিয়ে এলাম এই বটুয়াখালীতে। তিলক থামলো একটু। তার গলার স্বর ধীরে ধীরে চড়ছিল, বুঝতে পারছিলাম। আবার বলল সে, কি ভীষণ ভুল করছিলাম সেদিন, তা তখন বুঝিনি। বুঝলে আর এই ভুল করতাম না বাবু। তিলকের গলা রুদ্ধ হয়ে আসে। আমার পেটের ভেতরটা কেমন যেন ফাঁকা হয়ে আসে। তিলকের জন্য কেমন যেন মায়া হয়। আবার খুব কষ্ট হতে থাকে ওর জন্য। সত্যিটা না জেনেই ওকে বারবার খুনি বলার জন্য খারাপ লাগতে থাকে। কিন্তু আমারই বা কি দোষ? চোখের সামনে যা দেখেছি পুলিশকে, কানে শুনেছি বাক্সের মধ্যে ছিল 2 বাচ্চা ছেলের মৃতদেহ, তা কি মিথ্যে? বিয়ে করি আমরা। শিউলি খুব শান্ত, মুখে রাগ কাড়ে না। ঘরের সব কাজ এমনভাবে করে রাখে যে একটা কথা বলার জো নেই। ভালোই লাগতো আমার। কাজের ডাক পড়লে ছুটে যেতাম, আর অবসরে খেতে ভাগচাষির কাজ করতাম। কিন্তু বছর ঘুরে যাবার পরেও সন্তানের কোনো লক্ষণ ফুটছিল না শিউলির মধ্যে। কিন্তু কিন্তু আমরা প্রায় প্রতি রাত্রেই মিলিত হয়েছি। ওর মধ্যে একটা আকর্ষণ ছিল বাবু, বলতে লজ্জা নেই, সেইটা নেই। বদ্যি দেখালাম প্রথমে, সে রোগ ধরতে পারল না। তারপর কবিরাজ, ডাক্তার, ওঝা, সাধু কিছুই বাদ দিইনি, কিন্তু কোথাও কোনো কাজ হয়নি। তবে তবে একবার এক সাধু বলেছিল ওকে কেউ মন্তর করেছে, তাই ওর সন্তান হওয়ার আশা কম। শিউলিকে এ নিয়ে আর কিছু বলিনি আমি। বেচারি নিজেই নিজের দুর্ভাগ্যের জন্য কুঁকড়ে থাকতো সবসময়। তাই আবার আমি যদি কিছু বলি হয়তো সহ্য করতে পারবে না। একবার কাজের জন্য গেছি বর্ধমানের এক মেলায়। মেলা শেষে ফিরে আসবো, সেদিন দেখি একটা সাধু আমার তাঁবুতে এসে ঢুকেছে। আমি তাকিয়ে দেখেই বুঝলাম এ আমাদের দেশের লোক নয়, কিন্তু পরিষ্কার বাংলা বলতে পারে। কথায় কথায় জানলাম সে নাকি জাপানের লোক। জাপানি অনেক তন্ত্রমন্ত্রের শিক্ষা নিয়ে সে দেশে এসেছে আমাদের দেশের তন্ত্র শিখবে বলে। সাধু আমার পাশে বসে কিছুক্ষণ চেয়ে রইল আমার দিকে, তারপর বলল, তিলক, তোমার বাড়িতে কি এমন কোনো মেয়ে মানুষ আছে যার সন্তান হয়নি? আমি অবাক হয়ে বললাম, হ্যাঁ আমার বউয়ের, কিন্তু আপনি কি করে? তিলক, তোমার কপালে আমি স্পষ্ট একটা কালো ছায়া দেখতে পাচ্ছি। তবে এ তোমার জন্য নয়, তোমার খুব কাছের কারোর সন্তান বারবার নষ্ট হওয়ার জন্য কেউ ক্রিয়া করছে।
এ অতি নিম্নমানের তন্ত্র, তিলক। আমি তার পায়ে লুটিয়ে পড়লাম। যেভাবেই হোক আমায় এই বিপদ থেকে উদ্ধার করতেই হবে। আজ 4 বছর হয়ে গেল আমাদের কোনো সন্তান নেই। রাস্তা একটা আছে তিলক, কিন্তু তার জন্য অনেক ভুল কাজ তোমায় করতে হবে, যা ঠিক নয়, যা অন্যায়। এবার তুমি ভেবে দেখো। তিলক থেমে আমার দিকে তাকালো, তারপর বলল, বিশ্বাস করুন বাবু, জীবনে কখনো কোনো খারাপ কাজ জেনে শুনে করিনি। জ্ঞান অবস্থায় কারোর কোনো খারাপই চাইনি, ঈশ্বর জানেন। কিন্তু তখন আমার কি হয়েছিল আমি জানি না। আমি হ্যাঁ বলে দিলাম। তাকে সাথে নিয়েই বাড়ি ফিরে এলাম। সাধু কিন্তু আমার বাড়িতে ঢুকলেন না। বাড়ি থেকে একটু দূরে নদীর ধারে একটা কুটির মতো বেঁধে দিলাম, সেখানেই রইলেন। প্রতিদিন রাত্রে চাঁদ উঠলে শিউলিকে নিয়ে সেখানে যেতাম। প্রায় অনেক রাত পর্যন্ত চলল পুজো। নানা আকারের অদ্ভুত সব পুতুল থাকতো পুজোর স্থানে। প্রায় 7 দিন চলার পর সেদিন ছিল পূর্ণিমার আগের দিন। সেদিন আর শিউলিকে না নিয়েই যাবার কথা ছিল আমার। সেদিন বেরোনোর আগে শিউলি বলল, আমাদের সন্তান চাই না, তুমি এসব করতে বারণ করো। আমার এসব আর ভালো লাগছে না। আমি শুনলাম না। আমার তখন রাগ চেপে গেছে। সেদিন একাই গেলাম সেখানে। দেখি আজ সাধু পুজো করছেন না, চুপ করে বসে আছেন একপাশে। আমি গিয়ে তার পাশে বসলাম। তিনি বললেন, দেখো তিলক, এই কদিন যা করেছি তা শুধুমাত্র তোমার বউয়ের উপরে থাকা কালো ছায়া কাটাবার জন্য, কিন্তু এতেই কিছু হবে না। আসল কাজ করতে হবে তোমায়। বলেই একটা পুতুল দিলেন আমার হাতে। এই পুতুলটা নিয়ে তোমার কাছে রাখো। প্রতি পূর্ণিমার রাতে 2জন শিশুর শরীরকে এক বিশেষ মন্ত্রের দ্বারা পুতুলে পরিণত করতে হবে তোমায়। তাদের আত্মা সঞ্চিত হবে এই পুতুলে। এইভাবেই প্রতি পূর্ণিমার রাতে 2জন করে জমা হতে হতে 13 মাস অর্থাৎ 26 পূর্ণিমায় তোমায় এই কাজ করে যেতে হবে। তবে মাথায় রাখবে, এক পূর্ণিমায় পুতুল হওয়া শিশুর শরীর কিন্তু পরের পক্ষে অর্থাৎ অমাবস্যায় হয়ে যাবে একটা মৃতদেহ। সেই মৃতদেহ যেন এই পুতুলের আশেপাশে কিংবা এই গ্রামেও না থাকে, তাহলেই ঘটবে বিপদ। আমি চমকে উঠলাম। এ কি করতে বলছেন আমায় সাধু? খুন করব আমি? একটা জীবনের জন্য এতগুলো জীবন নিয়ে নেব আমি? সাধু আমার মুখ দেখে মনের কথা বুঝলেন। তিনি বললেন, আমি আগেই বলেছিলাম তোমায়, খারাপ কিছু করতে হবে ভালোর জন্য। তোমার বউয়ের বিপদ আমি কাটিয়ে দিয়েছি, কিন্তু স্বাভাবিকভাবে সন্তান হওয়ার ক্ষমতা সে হারিয়ে ফেলেছে। এই পুতুলকে 26 পক্ষ আত্মা দিয়ে তুষ্ট করতে পারলে তবেই তুমি পাবে এক সন্তান। আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমি চোখে অন্ধকার দেখলাম। তীরে এসে তরি ডুবে যাবে তাহলে। শিউলি কি কিছু আন্দাজ করেছিল? তাই সে আমায় বারণ করলো। আমি উঠে দাঁড়ালাম বাড়ির পথে হাঁটবো বলে। পিছন থেকে সাধু বললেন, ভেবে দেখো তিলক, নিজের ভালোর জন্য মানুষ সব করতে পারে, তাতে অন্যায় নেই, স্বার্থপরতাও নেই। আমি এতক্ষণ চুপ করেছিলাম। তিলকের কথা শুনে শিউরে উঠলাম। তাহলে কি সেই তন্ত্রক্রিয়া করতে গিয়ে হরিণঘাটায় ফেলে এসেছিল দুটো মৃতদেহ? তিলক রুদ্ধ কণ্ঠে বলে চলল, অনেক ভেবেছিলাম বাবু, এ অন্যায়, এ অপরাধ, এ পাপ ঈশ্বর মেনে নেবেন না। কিন্তু আটকাতে পারিনি নিজেকে। পরদিন সকালে গিয়ে সাধুকে বললাম আমি রাজি। তিনি প্রথমে অবাক হলেন, তারপর কাঁধে হাত রেখে বললেন, ঈশ্বর তোমার এ পাপ লাঘব করুক। সেদিনের জন্য 2 বাচ্চাকে বেছে নিয়েছিলাম গ্রাম থেকেই। শিউলিকে কিছু বলিনি।
আমার খেলা দেখতে বাচ্চারা ভালোবাসত। তাদের খেলা দেখাবার অছিলায় সবাইকে লজেন্স দিলাম। সাধুর দেওয়া একটা ওষুধ মিশিয়ে দিলাম সেই দুটো বাচ্চার লজেন্সে। তারপর রাত হলো। আমি বিস্ময় সহ বলে উঠলাম, তারপর? তারপর অনেক রাত্রে আমি আর সাধু বসে আছি মাঠে। সাধু বললেন, যাদের ওই ওষুধ দিয়েছ তাদের নাম ধরে দুবার ডাকো। আমি ডাকলাম দুবার। প্রায় মিনিট 10 কেটে গেছে। আমি আবার ডাকতে যাব, সাধু মুখ চাপা দিলেন হাত দিয়ে। বললেন, ভুল করেও আর ডাকবে না, তাতে বিপদ আছে। আমি চুপ করে বসে আছি। এমন সময় দেখি অন্ধকারের দিক থেকে দুটো বাচ্চার শরীর এগিয়ে আসছে আমার দিকে। আর তাদের সামনে তিলক আতকে উঠে একবার, তারপর বলে, তাদের সামনে একটা বড় সাদা রঙের পুতুল। পুতুলটা দুটো গোল লাল চোখ, আর কিচ্ছু নেই শরীরে। বাচ্চা দুটো আমার সামনে এসে থামতেই আমায় সাধুর শেখানো মন্ত্রটা বলে সেই ওষুধটা আবার ছিটিয়ে দিতে বললেন তাদের গায়ে। আর তারপরেই হলো ম্যাজিক। বাচ্চা দুটো প্রথমে কাঠের মতো শক্ত হয়ে গেল, তারপর ছোট হতে হতে একসময় ছোট পুতুলের মতো হয়ে গেল। সেই একবারই আমার কষ্ট হয়েছিল ভীষণ, চোখ ফেটে জল এসেছিল। এই ছেলে দুটো আমার ভীষণ চেনা। একজনের নাম নিতাই, ও খুব বাঘের ডাক শুনতে ভালোবাসত। কচি হাতে আমার একটা আঙুল ধরে বলতো, বাঘ মামা, ও বাঘ মামা, বাঘ মামা, একবার ডাকো না। যেই ডাকতাম অমনি হাত দিয়ে চোখ থেকে খিলখিল করে হেসে উঠত। বুকের ভেতরটা ফেটে যাচ্ছিল আমার কষ্টে। হায়, এ কি মারণ খেলায় মেতে উঠলাম আমি। নিজের বুকের ভেতর একটা চাপ কষ্ট ওলট পালট করে খুঁড়তে লাগলো আমায়। আমি পারলাম না। পুতুল দুটোকে হাতে নিয়ে চোখের সামনে এনে বারবার দেখতে লাগলাম। সাধু বলল, তিলক, তুমি যদি চাও ওদের আবার আমি মানুষ করে দিতে পারি। ওদের আত্মা বাঁধা আছে আমার কাছে, কিন্তু তাহলে তুমি কিন্তু আর। তার কথা শেষ হলো না। আমি 3টে পুতুল আর সেই ওষুধটা হাতে নিয়ে বললাম, আমি এর শেষ দিকে ছাড়বো। বাড়ি চলে এলাম। তিলক আমার দিকে তাকাল, দেখি ওর চোখ জলে ভেজা। সে বলল, বাবু, বাবু শয়তান ভর করেছিল আমার উপর। কতবার ভেবেছি আর করবো না এসব, কিন্তু কিন্তু পারিনি। বারবার করেছি। সাধু বলেছিল টানা 26 পক্ষ যদি করা সম্ভব না হয় তাহলে তার জন্য অন্য রাস্তা আছে, সেটাও জেনে নিয়েছিলাম। আমার রাগটা তখন সপ্তমে উঠেছে। চিৎকার করে বললাম, তুমি মানুষ তিলক? সামান্য একটা সন্তানের জন্য তুমি এত মায়ের বুক খালি করে দিয়েছ? কত বড় পাপ তুমি করেছো জানো? ঈশ্বর কেন, আমিও তোমায় কোনোদিনও ক্ষমা করতে পারবো না। জানি বাবু, তাই কাল যখন আপনি আমায় খুনি বললেন, আমি সহ্য করতে পারলাম না। সব গিয়ে শিউলিকে বললাম। সে আমায় খুব তিরস্কার করলো বাবু। আর এসব করবো না আমি আরো কিছু বলতে যাব, দেখি মদন আমায় ডাকতে ডাকতে এসে উপস্থিত। তাকে আসতে দেখি তিলক বলল, কাল ফেরার পথে একবার আমার বাড়ি হয়ে যাবেন বাবু, আমার বউ খুব খুশি হবে তাতে। মদন এসে পড়ল। তিলককে দেখে তার চোখ কুঁচকে উঠল। তিলকও কেমন অপ্রস্তুত হয়ে পড়ল। আমি নিজেই বললাম, ও আমার চেনা, তাই একটু কথা বলছিলাম। তিলক, আজ আসি তাহলে, হ্যাঁ? বলে উঠে পড়লাম। ফেরার পথে মদন বলল, ওকে কিভাবে চেনেন আপনি? আমাদের ওদিকে একটা মেলায় দেখা হয়েছিল, তাই আর কি। লোকটা কিন্তু সুবিধার নয়, একটু কম ঘেসবেন ওদিকে। না না, কালই তো ফিরে যাব। আমরা দুজন কতটা মধু নেওয়া যাবে, তার কি দাম হয়, এসব নিয়ে কথা বলতে বলতেই বাড়ি ফিরলাম। রাতে খাওয়া দাওয়ার পর ফোনে নেটওয়ার্ক পেতেই ফোন করলাম সায়ককে। তিলকের সব কথাই তাকে বললাম। সে শুনে বলল, সাংঘাতিক লোক তো ভাই। সে আর বলতে,
না জানি আজ পর্যন্ত কত বাচ্চা ছেলের খুন করেছে। এদের পুলিশে দেওয়া উচিত। আরে ছাড় তো, রোজ 2-3টে করে খুন রেপ হয়ে যাচ্ছে, পুলিশ কিছু করতে পারছে? আর তোর এই কথা পুলিশ বিশ্বাস করবে ভেবেছিস? তাহলে এমনিই ছেড়ে দেবো ওদের? কিচ্ছু করার নেই ভাই। তুই আবার ভুল করেও কাল চলে যাস না ওর বাড়ি। বলা যায় না, মাথা ঠিক নেই ওর। না না, তুই নিশ্চিন্তে থাক। নিশ্চিন্ত আর হতে পারছি কোথায়? তুই না আসা অবধি চিন্তা থাকবেই ভাই। থাক। এরপর মায়ের সাথে কিছুক্ষণ কথা বলে ফোন রেখে ঘুমিয়ে পড়লাম। এদিকের কাজ মেটাতে মেটাতেই বিকেল হয়ে গেল। সব কাজ মিটিয়ে স্টেশনের পথ ধরলাম। কিছুটা যাবার পরেই একটা ডাক শুনে তাকালাম। দেখি তিলক দাঁড়িয়ে আমার সামনে এসে বলল, বাবু বাবু একবার আমার বাড়ি যাবেন না? আমি বললাম, তিলক, আমার দেরি হয়ে যাবে যে, অন্য একদিন যদি আসি তখন না হয়। আবার সে কবে আসবেন তার তো ঠিক নেই বাবু। চলুন না, চলুন না, একবার শিউলিকে দেখে আসবেন। আর সেই পুতুলটাও কালই ফেলে দেবো ওটা। কৌতূহল বড্ড খারাপ জিনিস। সেদিন যদি তিলকের সাথে আমি ওই পুতুলটা দেখার জন্য তার বাড়িতে না যেতাম, তাহলে হয়তো। তিলকের বাড়িটা ছোট, টিনের চাল, মাটির দেওয়াল, বাইরে ধান শুকোচ্ছে, কয়েকটা জামা কাপড় মেলা। আমি হাতের ব্যাগটা দরজার ভিতরে রেখে ঘরে ঢুকলাম। আর ঢুকতেই একটা ওষুধের গন্ধ নাকে এলো। দেখলাম বিছানায় বসে একটা নারী শরীর, সামান্য রুগ্ন। তিলক বলল, এই আমার বউ শিউলি, কয়েকদিন ধরে শরীরটা খারাপ, তাই আপনি বসুন ওর পাশে, আমি একটু চা করে আনি ততক্ষণে। আমার বারণ না শুনে তিলক চলে গেল। তিলক যেতেই তার বউ শিউলি কেমন অদ্ভুতভাবে তাকালো আমার দিকে। তারপর চাপা স্বরে বলল, চলে যান, এখান থেকে চলে যান, বাঁচতে হলে চলে যান। আমি অবাক হয়ে গেলাম। সে আর কিছু বলার আগেই তিলক ঘরে ঢুকলো হাতে একটা পুতুল নিয়ে। সেই পুতুলটা আমার হাতে দিয়ে বলল, এই দেখুন বাবু, সেই পুতুলটা। আমি হাতে নিয়ে দেখলাম সাদা রঙের একটা কাঠের পুতুল, তার চোখ ছাড়া আর কিছুই নেই। আমি পুতুলটা দেখছি। মহিলা আবার বললেন, আপনি কি বোকা নাকি? বলছি চলে যান। আমি কিছু বলতে যাব এমন সময় তিলক এসে পড়ল। আমি বললাম, দেখো, তোমার বউ আমায় বারবার চলে যেতে বলছে কিন্তু। তিলকের চোখ মুহূর্তেই জ্বলে উঠল। তারপর বলল, ও অসুস্থ তো, ভুল করে বলে ফেলেছে, আপনি কিছু মনে করবেন না, আপনি চা খান। আমি চায়ের গ্লাস হাতে নিলাম। কেমন অন্যরকম স্বাদ, তবে বেশ ভালোই গন্ধ। কিছুটা চা খাওয়া হয়েছে আমার। এমন সময় তিলক বলতে শুরু করলো, সেদিন বলেছিলাম না, যদি 26 পক্ষের মধ্যে কাজ সম্পূর্ণ না হয় তাহলে একটা অন্য রাস্তা আছে। সাধু বলেছিল 26 পক্ষ যেভাবেই হোক সম্পূর্ণ করবে মাঝে, না হলেও সমস্যা নেই। কিন্তু সম্পূর্ণ হবার পর একজন 20 বছরের বেশি যুবকের বলি দিতে হবে ওই পুতুলের সামনে। তারপর তার রক্তে পুতুলটিকে অর্পণ করলেই কাজ হয়ে যাবে। আমি চমকে গেলাম। এ কি বলছে তিলক? বললাম, কিন্তু তুমি যে বলেছিলে তুমি সব ছেড়ে দিয়েছো। তিলক হাসল। সে হাসিটা তার স্বাভাবিক হাসি নয়, কেমন একটা রক্ত জল করা খ্যাক খ্যাকে হাসি। তারপর বলল, আশা তো ছেড়েই দিয়েছিলাম বাবু, কিন্তু সেদিনই আপনাকে দেখলাম। এই গায়ের কেউ তো আমার সাথে মেশেই না, তাদের যে সে ওষুধ খাওয়ানো যাবে না। আপনি আমার সেই শেষ শিকার, শেষ বলি। আপনাকে বলি দিলেই আমার শিউলির কোল জুড়ে আসবে। আমি চিৎকার করতে গেলাম, কিন্তু মুখ দিয়ে কোনো কথা বেরোলো না। আস্তে আস্তে বললাম, শয়তান, তোকে আমি ভালো ভেবেছিলাম, আর তুই কি না। আবার হাসে তিলক,
সেই রক্ত জল করা হাসি, বলে, ভালো মানুষদের এই এক সমস্যা বাবু, সবাইকে নিজেদের মতোই ভালোই ভাবে, অথচ এই দুনিয়াতে সত্যিকারের ভালো মানুষ যে খুব কম। বিছানায় বসে থাকা মহিলা এবার কান্নায় ভেঙে পড়ে, বলে, ছেড়ে দাও ওনাকে, আর পাপ বাড়িও না নিজের। আমার সন্তান চাই না। চুপ কর, আমায় শেখাতে আসিস না কোনটা ভালো কোনটা খারাপ। তোর বাপ তোকে মন্তর করেছিল, তাকে তো শেষ করেছি, এবার ওকে শেষ করলেই কাজ শেষ। তারপর তোকে নিয়ে অন্য কোথাও চলে যাব, কেউ জানতে পারবে না, কেউ না। আমি উঠতে গেলাম, কিন্তু পারলাম না। মাথাটা ভারী হয়ে আসছে, চোখ বন্ধ হয়ে যাচ্ছে, হাত পা আমার অসাড়। মাথার মধ্যে একটা শো শো শব্দ হচ্ছে। মাটিতে লুটিয়ে পড়লাম। চোখ বন্ধ হবার আগে দেখতে পেলাম তিলক এগিয়ে আসছে আমারই দিকে। জ্ঞান যখন ফিরল, দেখি আমার হাত পা বাঁধা, একটা গাছের সাথে আমায় বেঁধে রেখেছে। একটু দূরে আগুন জ্বলছে, সেই আগুনে কি সব ছিটিয়ে দিতে দিতে একটানা দুর্বোধ্য মন্ত্র পড়ছে তিলক। তার পরনে লাল চেলি। আমার জ্ঞান ফিরতে দেখে সে হাসল, তারপর বলল, আর কিছুক্ষণ, তারপরে তো মুক্তি, তারপরে মুক্তি দেবো তোকে, চির মুক্তি। আমার ভাবনা কিংবা কথা বলার শক্তি ছিল না। বারংবার মনে পড়তে লাগলো মায়ের কথা। সে কি জানে আমার এই অন্তিম পরিণতির কথা? ভাবতে পারবে সে কোনো এক অজানা জায়গায় আমি এভাবে নিজের নির্বুদ্ধিতার জন্য বিষম বিপদে পড়েছি? আর সায়ক বারবার করে সে বারণ করেছিল আমায় তিলককে বিশ্বাস করে তার কাছে না আসতে। তিলক উঠে এসেছে, আমার কপালে কিসের একটা ফোঁটা পড়িয়ে দিল, মাথায় ঢেলে দিল সুগন্ধি কিছু মেশানো জল। আমার বাধা দেওয়ার কোনো শক্তি নেই। আমি অসহায়ের মতো তার হাতের টানে এগিয়ে গেলাম সেদিকে। এবার আমার চোখ পড়ল তিলকের উল্টো দিকে বসা একটা ছায়া মূর্তির দিকে। এ কে? এই কি সেই সাধু? তিলক তাকে প্রণাম করে দু হাতে খাড়া উপরে তুলল। এক কোপে আমার গলাটা আলাদা হয়ে যাবে শরীর থেকে। কি কুক্ষণেই যে এখানে এসেছিলাম। মা বারবার বলেছিল, যা হচ্ছে তাই নিয়ে থাক, বেশি লোভ ভালো নয়। এক্ষুনি সব শেষ। খাড়াটা নিচে নামাতে যাবে তিলক, এমন সময় একটা বর্ষা এসে তার হাতে বিঁধল। হাত থেকে খাড়াটা মাটিতে পড়ে গেল। সে কিছু বুঝে ওঠার আগেই দুটো লোক দৌড়ে এসে তাকে ধরে ফেলল, আর ধরল সেই সাধুকে। আমি অবসন্ন চোখে দেখলাম মদন এসে আমার হাত পায়ের বাঁধন খুলে দিচ্ছে। দুদিন হলো কৃষ্ণনগরে ফিরেছি, হাসপাতালে আছি। তিলকের ওষুধের জোরে সারা শরীর প্যারালাইজড হয়ে গেছে, ভাবনার শক্তিও হারিয়েছি। তবে ডাক্তার বলেছে চিন্তার বিশেষ কিছু নেই, কয়েক মাসেই ঠিক হয়ে যাব। আমার ফিরতে দেরি দেখে সায়ক আমায় ফোন করেছিল। ফোন অফ দেখে তার সন্দেহ হয়, সে মদনকে ফোন করে। দুজনেরই সন্দেহ ছিল তিলককে নিয়ে, তাই মদন আর দেরি না করে তিলকের বাড়ি যায়। তিলকের বউ শিউলি সব কথা বলে দেয়। তারপর বাকিটা আমার জানা। তিলক আর সাধু দুজনেরই জেল হয়েছে। সায়ক আমার বিছানার পাশে বসে আছে। আমি আস্তে আস্তে বললাম, তিলক এমন করবে আমি ভাবতে পারিনি রে, আমি ওকে ভালো ভেবেছিলাম। আমার গলা রুদ্ধ হয়ে আসে। সায়ক আমার মাথায় হাত রাখে, তারপর বলে, সবাই যে সবার মতো ভালো হবে তার যে কোনো নিশ্চয়তা নেই। এই দুনিয়া বড্ড খারাপ, এই দুনিয়ায় একটাও ভালো মানুষ নেই রে। আচ্ছা, এখন আর কথা বলিস না, একটু রেস্ট নে।
মাস দুয়েকের মধ্যেই বাড়ি ফিরে আসি সুস্থ হয়ে। তারপর কেটে গেছে অনেকগুলো মাস। একদিন কি একটা খুঁজতে গিয়ে ব্যাগের ভিতর শক্ত কিছু একটা হাতে ঠেকে। বার করে দেখি সেই পুতুলটা, যেটা তিলক আমায় দেখতে দিয়েছিল তার বাড়িতে। কিন্তু এটা এখানে এলো কি করে? হাতে নিয়ে দেখছি এমন সময় কোথা থেকে যেন একটা পাখি ডেকে উঠল, অজানা একটা পাখি। আমি পুতুলটা হাতে নিয়ে স্তম্ভিত হয়ে গেলাম। ডাকটা আমার খুব চেনা। আমার অজান্তেই আমার মুখ থেকে বেরিয়ে এলো একটা শব্দ, তিলক। আমাদের আজকের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই গল্পটি লাইক করে সহযোগিতা করবেন। কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন নতুন গল্পের আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ফিরবো আবার সামনের সপ্তাহে নতুন কোনো গল্প নিয়ে। ততদিন সুস্থ থাকুন, গল্পে থাকুন।